নমস্কার, আপনি সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত সাধিকা গণেশ সাধিকা রাজশ্রী অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত আপনাকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। তো শুরু করব আজকে তো রাশিফলের অনুষ্ঠান। রাশিফল নিয়ে শুরু করব, তারপরে অন্য প্রসঙ্গে যাব। আচ্ছা, চলে যাচ্ছি রাশিফলে। মেষ রাশির সপ্তাহের শুরুতে বহুদিনের কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিষ্ট আচরণ করুন। অবিবাহিতদের বিবাহের পক্ষে কিন্তু সপ্তাহটি শুভ। চাকরি ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হলেও নিজের বুদ্ধিমত্তার জোরে সব সমস্যার সমাধান করতে পারবেন। বিদেশে কর্মরত সন্তান ও তার পরিবারকে নিয়ে অহেতুক চিন্তা করবেন না। অংশীদারি ব্যবসায় মনোমালিন্য লেগেই থাকবে। আপনার শ্রম ও বুদ্ধির বলে কর্মে উন্নতি সম্ভব। এই সময় বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজের সমাধান হবে মেষ রাশির, এবং ব্যবসায়ীদের বাড়তি মুনাফাও কিন্তু এই সময় ঘরে আসতে পারে মেষ রাশির ক্ষেত্রে। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশির ব্যবসাদারদের সপ্তাহের প্রারম্ভে পাওনা টাকা আদায়ে ভোগান্তি হবে। পিতামাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। অত্যধিক শ্রমের জন্য মানসিক অবসাদ কিন্তু আসতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের। সরকারি কাজে কর্মরত ব্যক্তিদের অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যায়। সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত যে সমস্ত জাতক জাতিকারা, তাদের যথেষ্ট সুনাম বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, এবং বিদেশেও কিন্তু তারা যথেষ্ট প্রতিভা দেখাতে পারবেন। নতুন জমি বা বাড়ি কেনার জন্য শুভ সময় এটি। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান করতে হবে বৃষ রাশির জাতক জাতিকার বাবা মাদের। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশি আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ এবং সম্পদ বৃদ্ধির জন্য শুভ। বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। স্ত্রীর কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার যোগ। হঠাৎ কোনো দুঃসংবাদে বিচলিত হয়ে পড়তে পারেন। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। শ্বশুর কুল থেকে সাহায্য পাওয়ার ফলে যথেষ্ট নতুন ব্যবসায় কিন্তু উন্নতির যোগ রয়েছে। সন্তানের সাফল্যে আপনার মুখ উজ্জ্বল হবে, এবং সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থানও হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আমি বলবো, আসছি মিথুন রাশি। আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন্য শুভ। বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। স্ত্রী, এটা বোধহয় হয়ে গেছে বলা। মিথুনের পরে কর্কট রাশি হবে। হ্যাঁ, কর্কট হবে এখন, সেটা আগেরটাই মিথুন ছিল। আচ্ছা, এবার যেটা বলবো, কর্কট রাশি। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। স্ত্রীর শরীর কিছুটা আপনাদের সমস্যায় ফেলতে পারে। যে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে চলুন। এবং যেটা হতে পারে, ছোট সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এখন থেকে পরিকল্পনা করার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে স্ত্রীর শরীর কিছুটা সমস্যা আপনাদের ফেলতে পারে। কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ছোট সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এখন থেকে পরিকল্পনা করুন কর্কট রাশির জাতক জাতিকারা। অযাচিতভাবে কাউকে সাহায্য করতে যাবেন না। কৃষিজীবী, মৎস্যজীবী যারা, প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন। পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন বাদে নতুন করে সম্পর্ক তৈরি হবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির সপ্তাহটি গতানুগতিকভাবেই চলবে। নতুন ব্যবসায় এখনই মোটা বিনিয়োগের অর্থ ইনভেস্ট করবেন না। আপনাকে কিন্তু এর জন্য, সিংহ রাশি চলছে তো, হ্যাঁ, নতুন ব্যবসায় এখনই মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট করবেন না। বন্ধু বান্ধবের সঙ্গে আমোদ প্রমোদে খরচ করার জন্য সঞ্চিত অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। এবং অংশীদারি ব্যবসায় মনোমালিন্য দেখা দিলে এককভাবে ব্যবসা পরিকল্পনার চেষ্টা করুন। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধান থাকুন। আসছি কন্যা রাশি। কন্যা রাশি কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের জন্য শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। পারিবারিক সমস্যায় এখনই বাড়তি বিনিয়োগ করবেন না। মাতৃস্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে। ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন। যানবাহনে ওঠানামার ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয়।
প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিস্থলে ভালো খবর আশা করতে পারেন। এবং আবারও বলছি, এখন কিন্তু কোনো রকম পারিবারিক ব্যবসায় বাড়তি ইনভেস্টমেন্ট করবেন না। এবার আসছি কন্যার পরে আসছি তুলা রাশি। তুলা রাশির পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক থেকে শুভ। ভাই বোনদের কারসাজিতে পারিবারিক সম্পত্তি নিয়ে মনোমালিন্যের জেরে বাবা মার সঙ্গে পর্যন্ত সম্পর্ক নষ্ট হতে পারে। কর্মরত সন্তান ও তাদের পরিবারকে নিয়ে অহেতুক চিন্তা করবেন না। শেয়ার বা লটারিতে এখন বড় বিনিয়োগ না করাই শ্রেয়। ব্যবসায় উদাসীনতার জন্য কিন্তু ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। আচ্ছা, এবার আসছি ধনুরাশি। ব্যবসায় বড় পরে তো আপনি বৃশ্চিকে যাবেন, তুলা বললেন তো বৃশ্চিক হয়নি বলা। বৃশ্চিকের ক্ষেত্রে যেটা বলবো, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক জাতিকাদের বহুমুখী আয়ের পথ খুলবে। মা বাবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। কর্মস্থলে বদলির সম্ভাবনা। পরিবারের সদস্যদের জন্য কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। বয়স্ক জাতক জাতিকারা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। স্ত্রীর ভাগ্যে শ্বশুরকুল থেকেও অর্থ এবং স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে। এরপরে আসছি মকর রাশি। মকর রাশির এই সপ্তাহের মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ এবং সৌভাগ্য হতে চলেছে। সপ্তাহের প্রথম ধনুর পরে এবারে আপনি আসবেন হচ্ছে, আপনি বৃশ্চিকের পরে ধনু বলেছেন তো, ধনু বলছেন এখন, ধনু বলা হয়ে গেল তো। স্ত্রীর ভাগ্যে শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি আসতে পারে বলা, এটা বলা হয়ে গেছে। এরপরে হচ্ছে মকর রাশি। এই সপ্তাহটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ এবং সৌভাগ্যের হতে চলেছে। সপ্তাহের প্রথমার্ধে চাকরিজীবীদের পদোন্নতি ও কাঙ্ক্ষিত স্থানান্তরের জন্য ইচ্ছা পূরণ হতে পারে। যদি আপনার কোনো কাজ প্রশাসনের সঙ্গে আটকে থাকে, তবে সরকার বা প্রশাসনের সঙ্গেই যুক্ত কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় তা আবার পূরণও হতে পারে। আপনার কঠোর পরিশ্রম এবং ভাগ্যের উপর ভিত্তি করে আপনি উন্নতি করতে সক্ষম হবেন। ব্যবসায়িক ভ্রমণ প্রত্যাশার চেয়ে বেশি সফল এবং লাভজনক প্রমাণিত হবে। আসছি কুম্ভ রাশিতে। শ্রী গণেশ বলেছেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফল বয়ে আনবে। এই সপ্তাহে আপনার আবেগপ্রবণ ভাবে বা কারোর প্রভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত। চাকরিজীবীদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। হঠাৎ অন্য বিভাগে বদলি হওয়ার সমস্যা হতে পারে, অথবা কোনো নতুন দায়িত্ব পালনে সমস্যা হতে পারে। লাস্ট রাশি মীন রাশি। শ্রী গণেশ বলেছেন, এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে অগ্রগতি এবং কর্মসংস্থানের জন্য ভালো সুযোগ পাবেন। তবে এই সুযোগটি হাতছাড়া করবেন না, অন্যথায় পরে কিন্তু আপনাকে যথেষ্ট আফসোস করতে হতে পারে। এই সপ্তাহে যদি আপনি কঠোর পরিশ্রম করেন এবং কোনো নির্দিষ্ট কাজ করার পূর্ণ প্রচেষ্টা করেন, তবে আপনি এতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। রাশিফল শেষ, এবারে আমি আসি। তন্ত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পীঠ হচ্ছে যোনিপীঠ কামাখ্যা, আর সব থেকে বড় তিথি হচ্ছে অমাবাসী তিথি। আর এই কামাখ্যা হচ্ছে তন্ত্র পীঠ এবং তন্ত্রতিথির এক মিলনস্থল। এবং দেখুন, কামাখ্যা নামের মধ্যেই কামনার কথা রয়েছে, অর্থাৎ কামনা পূরণের কথা রয়েছে। সামনেই রয়েছে 22 তারিখ থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। তার আগে রাজশ্রীকে আপনারা সব জায়গাতেই প্রায় পেয়ে যাবেন, শিলিগুড়ি বাদ দিয়ে, কারণ শিলিগুড়ি অগাস্ট মাসে চেম্বার রয়েছে। তার আগে সব জায়গাতে পাবেন। গড়িয়াহাট ভাগ্যচক্র পাবেন, শ্যামবাজার জুপিটার পাবেন, কৃষ্ণনগর, খড়গপুর, হাওড়া, ব্যারাকপুর এবং তার সঙ্গে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, সমস্ত জায়গায় চেম্বার পাবেন। যার যেটা নিয়ারেস্ট হবে সে সেখানে যোগাযোগ করবেন। আপনি যদি একটু বলেন, এই তন্ত্রের সর্বশ্রেষ্ঠ পীঠ যোনিপীঠ কামাখ্যা, কামরূপ কামাখ্যা, এবং সর্বশ্রেষ্ঠ তিথি অমাবাসী তিথি, এই স্থান মাহাত্ম্য। একদমই। দেখুন, আমি একটু ডিটেলসেই আসছি, ঠিক আছে। দক্ষ রাজার কাছে, অর্থাৎ নিজের বাবার কাছে স্বামী দেবাদিদেব মহাদেবের নামে অপমানজনক কথা শুনে দক্ষরাজের যজ্ঞস্থলে সতী দেহত্যাগ করেন। সুদর্শন বিষ্ণু চক্রে 51টি খণ্ডে খণ্ডিত হয় সতীর দেহ। সতীর দেহ কাঁধে নিয়ে মহাদেব প্রলয় নৃত্য শুরু করেন। সুদর্শন চক্রে খণ্ডিত 51টি অঙ্গ প্রত্যঙ্গ যে স্থানগুলিতে পতিত হয়েছিল, সেখানেই কিন্তু সৃষ্টি হয়েছে এক একটি শক্তিশালী সতীপীঠ, শক্তিপীঠ বা তথা সতীপীঠ। সুদর্শন চক্রে খণ্ডিত 51টি অঙ্গ প্রত্যঙ্গ যে যে স্থানগুলিতে পতিত হয়েছিল, সেখানেই কিন্তু সৃষ্টি হয়েছে শক্তিপীঠ তথা সতীপীঠ।
51টি সতীপীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক শক্তিশালী পীঠ যোনিপীঠ বা দেবীপীঠ কামাখ্যা, যেখানে সতীর যোনি পতিত হয়েছিল। একটা টেলিফোন নেব, আমরা নিয়ে এগোবো। একটুখানি বলে নিয়ে ফোন নিই। আচ্ছা, যোনিপীঠ বা কামাখ্যা পীঠকে বলা হয় যোনিপাত সম্ভূত মহামুদ্রা যোনিপীঠ। এরপরে একটা ফোন নিয়ে নেওয়া যেতে পারে। নিয়ে নি? হ্যাঁ, নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বিজয়গড় থেকে বলছি, সোমা চৌধুরী। কোথা থেকে বলছেন? বিজয়গড় থেকে সোমা চৌধুরী। যাদবপুর বিজয়গড় থেকে সোমা। হ্যাঁ হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ে সম্বন্ধে একটু জানতে চাই। দেখেন অনুষ্ঠান, কেউ এসেছিল? আমি অনুষ্ঠানটা নিয়মিত দেখি। আমার বান্ধবী অনলাইনে ওনার পরামর্শ নিয়েছে নিজের ছেলের জন্য চাকরির ব্যাপারে। আচ্ছা, ভালো আছে? চাকরি হয়েছে। আপনি কার সম্পর্কে বললেন যেন? আমি আমার মেয়ের জন্য। মেয়ের ডেট অফ বার্থ বলুন। ডেট 25/11/1992। 25/11/1992, মানে 25শে নভেম্বর 1992। হ্যাঁ হ্যাঁ, ভোরবেলা 3:55। আচ্ছা, 3:55 AM। হ্যাঁ, কোথায় হয়েছে? কলকাতা? কলকাতা। মানে 24 তারিখ রাত 12টা পার করে 25 তারিখ ভোরবেলা জন্ম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এগুলো তো বলাই হলো। 25শে নভেম্বর 1992 বুধবার 3:55 কলকাতা। তুলা লগ্ন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, গ্রহরা মার্গী, বুধ বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা, লগ্নের দ্বিতীয় রয়েছে রবি, বুধ, চন্দ্র, রাহু। যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে হরোস্কোপে শনি নিজের ঘরে সক্ষেত্রস্থ, এটা ভালো পয়েন্ট। রবি, বুধ, চন্দ্র, রাহু 4টে গ্রহ একসঙ্গে যোগ করেছে। চন্দ্র গ্রহণ যোগ করছে, রবি গ্রহণ যোগ করছে। রবি বুধের বুধাদিত্য যোগটা এখানে ততটা পাওয়ারফুল নয়, কেন এখানে রবি খুব একটা শুভ ফলদাতা হচ্ছে না। আচ্ছা, লগ্ন হচ্ছে লগ্নের দ্বাদশে রয়েছে বৃহস্পতি, দশমে নিচস্থ মঙ্গল এবং ভাগ্যভাবে কেতুটাও কিন্তু ভাগ্যভাবে থাকাটা শুভ পয়েন্ট হয়নি। যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা, সায়েন্স নিয়ে পড়ার চার্ট, ইঞ্জিনিয়ারিংয়ের চার্ট, যথেষ্ট ভালো পড়াশোনা হওয়ার কথা। কিন্তু হরোস্কোপে বিবাহ যোগাযোগ বা বিবাহ রিলেটেড কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বিয়ের জায়গাটা কিন্তু খুব শুভ দেখাচ্ছে না। 92 ইনবর্ন, বিয়ে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হয়ে যাওয়ার কথা এবং শুভ দেখাচ্ছে না। কিন্তু বিয়ের ব্যাপারে মানে কি মনে হয় কবে নাগাদ বিয়ে হবে? বিয়েটাতে একটু বাধাই রয়েছে। বিয়ে হয়নি 92 ইনবর্ন? অ্যাকচুয়ালি না, হয়নি, কিন্তু বিয়েটা সম্বন্ধ করছি কিন্তু ম্যাচিওর হচ্ছে না। কবে নাগাদ হতে পারে বিয়ে? প্রথম কথা, বিবাহের মেন কারক গ্রহ মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। দ্বিতীয় অষ্টমে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে। দ্বিতীয় অষ্টমে রাহুকেতু থাকলে টাকা পয়সা যেমন নষ্ট হয়, চোট আঘাত আসে, দাম্পত্য জীবনও কিন্তু শুভ হয় না। বা অনেক সময় দাম্পত্য জীবন, ধরুন এই যে ঘটনাটা ঘটছে, ভালো মেয়ে সব কিছু, কিন্তু সেইভাবে হচ্ছে না, বিবাহের জায়গাটা কিছুতেই ম্যাচিওর করছে না। আমি বলবো যদি আপনি চান, আপনি সামনে বছরের সর্বশ্রেষ্ঠ তিথি অম্বুবাচী কাজে লাগাতে পারেন। কাজে লাগাতে পারবেনই এটাও আমি শিওর করে বলতে পারছি না, কেন এই সময়টা সকলের অত্যন্ত চাহিদা থাকে। আপনি যদি করতে চান, আপনি আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে কথা বলুন। মানে আপনি চাইলে গড়িয়াহাট ভাগ্যচক্রে এসে দেখাতে পারেন, অথবা অনলাইনেও যোগাযোগ করতে পারেন, যেটা আপনার পক্ষে সুইটেবল হবে। এবং এই সময়টাকে আপনি কাজে লাগান। 92 ইনবর্ন মানে আপনার মেয়ের অনেকটা বয়স হয়ে গেছে, তাই না? 32 বছর বয়স, 32-33 বছর বয়স। তো এই বয়সটা বিয়ের জন্য তো অনেকটা। আপনার মেয়ে কি চাকরি বাকরি করেন? চাকরি বাকরি করবেন আপনি বললেন। হ্যাঁ, অর্থ রোজগার করার কথা, কিন্তু বিয়ে ম্যাচিওরে প্রচন্ড বাধা। আপনার মেয়ে কিছু করেন? চাকরি করে মেয়ে, কিন্তু আমি জানতে চাইছি মেয়ের বিয়ের টাইমটা, মানে কোন সময়ের মধ্যে? বিয়ের টাইম বলতে পারবো না। আমি আপনাকে পরিষ্কারভাবে বলি, মঙ্গল হচ্ছে মেন বিবাহকারক গ্রহ। মঙ্গল হরোস্কোপে নিচস্থ অবস্থায় রয়েছে। আপনাকে একটু গ্রহ সংস্কার করতে হবে, গ্রহ সংস্কার করে বিয়ের ব্যবস্থা করতে হবে। যদি আপনি চান, আপনি অম্বুবাচী তিথিকে মানে উনি একদম ডেডিকেটেডলি জানতে চাইছেন কবে বিয়েটা হবে। না, কবে বিয়ে হবে আমি বলতে পারছি না। এগুলোকে ঠিক না করলে বিয়েতে বাধা। মানে বিয়েটা যখন এখনো হয়নি, এরপরেও হবে না যদি আপনি এভাবে ফেলে রেখে দেন। হ্যাঁ। এটা কি আপনি বুঝতে পেরেছেন?
গ্রহদোষ কাটাতে হবে মঙ্গলে? অবশ্যই। আপনাকে কেউ বলেনি এর আগে? মঙ্গল মেন গ্রহ। না আপনি কাউকে দেখাননি? না সেভাবে না, ছোটবেলায় একটা কুষ্টি করিয়েছিলাম। ওই ছোটবেলার কুষ্টি করলে তো হবে না, সেরকম রোল করা কুষ্টি। না, ওতে খুব একটা কিছু না। হ্যাঁ রোল করা। ওতে তো সেখানে লেখা নেই, আপনি খুলে দেখেননি? সেটাতে লেখা রয়েছে নিশ্চয়ই যে বিবাহতে বাধা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই লেখা থাকবে। আমরা এগুলোকে গুরুত্বই দিই না, এটাই আমাদের দোষ। কালসর্প দোষ ছিল, সেটা কাটিয়েছিলাম, কিন্তু কালসর্প দোষ এক সেকেন্ড, কালসর্পযোগ কিভাবে হচ্ছে? কালসর্পযোগও তো হচ্ছে না কেন? লগ্ন হচ্ছে তুলা, ঠিক আছে, এদিকে বৃহস্পতি রয়েছে, এপাশে রয়েছে শনি শুক্র রবি বুধ চন্দ্র রাহু, এখানে মঙ্গল রয়েছে, দুপাশেই তো গ্রহ রয়েছে। কালসর্পযোগ এটাকে বলা যায় না। মানে উনি যেগুলো বলছেন এটা হয়তো এমন কারো কাছে গেছেন যিনি ভুলভাল কথা বলেছে। ভুলভাল কথা বলেছেন, বিয়েটা নিয়ে সতর্ক করেনি? না, একটুও না। আপনি ইমিডিয়েটলি প্রতিকার করুন এবং নেক্সট ইয়ার হয়তো আপনি বলবেন যে আমার মেয়ের বিয়েটা হয়ে গেছে। একে নিচস্থ মঙ্গল মেনলি বিবাহের কারক, দ্বিতীয় অষ্টমে রাহু কেতু রয়েছে, এটাও ভীষণ বিবাহে বাধা দেয়। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন। দেখুন, আমাদের শুনতে বলতে খারাপ লাগে, আপনারও শুনতে খারাপ লাগলো। আপনি ভেবেছিলেন যে রাজশ্রী হয়তো বলে দেবেন যে সামনের বছর অমুক সময় আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। রাজশ্রী কিন্তু সেটা বললেন না। এটাই অ্যাস্ট্রোলজি অঙ্কটা করতে হবে। অ্যাস্ট্রোলজিতে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটাই মেন। সামনের এই অম্বুবাচী তিথি কিন্তু অনেক অসাধ্য সাধন করে। অনেক মা আছেন যারা সন্তানের মঙ্গল কামনায় এই তিথিটাকে পালন করবেন। নিশ্চয়ই আপনি ভালো করে অনুষ্ঠানগুলো দেখুন, রাজশ্রীর অনুষ্ঠান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমরা ছিলাম এই তিথি সম্পর্কে। দেখুন, এইটা হচ্ছে তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তিথি, কামাখ্যা ধাম, কামাখ্যা পীঠে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, কামাখ্যা পীঠ হচ্ছে সব থেকে, সমস্ত যত পীঠ আছে সব থেকে জাগ্রত পীঠ হচ্ছে কামাখ্যা পীঠ। এবং কামাখ্যা ধামে করা, ধরুন দীর্ঘদিন ধরে এই যে বিয়ে হচ্ছে না, উনি যদি এই কাজটা কামাখ্যাতে করতে দেন তাহলে কিন্তু এই কাজটাতে উনি সফলতা পাবেন। যে দীর্ঘদিন বিয়ে হচ্ছে না, উনি কিন্তু সফলতা পাবেন। বিবাহ থেকে আরম্ভ করে দাম্পত্য জীবনের সমস্যা, সন্তানের সঙ্গে কোনো রকম প্রবলেম, বিভিন্ন ধরনের ব্যবসায় লস, অর্থ একটা বিরাট জায়গা জীবনে। যে কোনো সমস্যার ক্ষেত্রে, যে কোনো একটি সমস্যা নিয়ে আপনি যদি কামাখ্যা ধামে যে উদ্দেশ্যে আপনি মনস্কামনা জানিয়ে পুজো পাঠ করা হবে, সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হবেই। কামাখ্যা ধাম হচ্ছে এমন একটা ধাম, সেখানে যে কামনার অনুরূপ ফল ফলে বলেই কিন্তু এই পীঠের নাম কামাখ্যা পীঠ। যে আমি যেটা কামনা করছি, আমার যেটা ইচ্ছা, আমি এটা চাইছি, সেটা আমার নিজের হতে পারে, আমার সন্তানের হতে পারে, আমার কোনো প্রিয়জনের হতে পারে, যার কার হোক না কেন, যখন সেই জিনিসটা আমি চাইছি যাতে সেটা পূর্ণ হয়, একমাত্র সম্ভব কামাখ্যা পীঠে কামনার অনুরূপ ফল ফলে, এবং সেখানে যে কোনো মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব। একটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি অঙ্কিত পাল বলছি। অঙ্কিত থেকে। অঙ্কিত? হ্যাঁ হ্যাঁ, অঙ্কিত পাল, সোদপুর। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। কেউ দেখেন অনুষ্ঠান আপনি? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 10ই জুলাই 2002। 10/7/2003। 2002। 2002। হ্যাঁ, সময় 5:20 PM। বিকেলবেলা 5:20। বিকেল 5:20 PM। কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, জেনারেট করে দিলাম। আচ্ছা, 10ই জুলাই 2002 সেদিন ছিল বুধবার, বিকেল 5:20 PM, কলকাতা। ধনু লগ্ন, মিথুন রাশি, ধনু লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। আর গণ হচ্ছে, আমি গণেতেও যাচ্ছি, গণ হচ্ছে দেবগণ। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এক সেকেন্ড, না না না, হ্যাঁ, যেটা আমি বলবো, 10ই জুলাই 2002 বুধবার 7:20 PM, কলকাতা। মেন হরোস্কোপে যাচ্ছি। মেন হরোস্কোপে লগ্ন হচ্ছে ধনু, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপ প্রসঙ্গে যেটা আমি বলবো সেটা হচ্ছে, হরোস্কোপের লগ্ন হচ্ছে ধনু, লগ্নের ঠিক উল্টো দিকে রয়েছে রবি চন্দ্র বুধ, তিনটে গ্রহ উল্টো দিকে রয়েছে।
আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা। বৃহস্পতি তুঙ্গস্থ মানে সে যথেষ্ট ভালো স্টুডেন্ট, কিন্তু হরোস্কোপে যেটা রয়েছে লগ্নভঙ্গ কালসর্পযোগ হচ্ছে, লগ্নভঙ্গ কালসর্পযোগ হচ্ছে ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপরে, যার জন্য আমি যে কথাটা বলবো যথেষ্ট ভালো স্টুডেন্ট, যথেষ্ট সবকিছু। বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, রবি বুধের সঙ্গে চন্দ্র রয়েছে, এটাই খুব বাজে পয়েন্ট হয়ে গেল। বুধাদিত্য যোগটা শুভ ছিল, কিন্তু চন্দ্র বুধ যোগে প্রপার ডিসিশন নেওয়া যায় না, যার ফলে প্রাপ্তির জায়গায় কিন্তু বাধাই দেখাচ্ছে, খুব ভালো প্রাপ্তির জায়গা দেখাচ্ছে না। বৃহস্পতিটা খুব ভালো পজিশনে আছে, কিন্তু শনি মঙ্গলের ছন্নছাড়া যোগ রয়েছে, চন্দ্র বুধের যোগ ডিসিশনের ক্ষেত্রে প্রচন্ড প্রবলেম নিয়ে আসে, খুব একটা ভালো যোগ কিন্তু হচ্ছে না। আপনি একটু শেয়ার করুন। ম্যাম, আমি অ্যাকচুয়ালি ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করেছি, মাস্টার্স শেষ হবে। তো আমি একটু আমার কেরিয়ারটা নিয়ে জানতে চাইছিলাম যে এরপরে কোন দিকে আমি শাইন করতে পারবো বা এখন কি করছো? ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা? আমি পড়াশোনাই করছি, মাস্টার্সটা শেষ হবে জুলাই মাসে। জুলাই মাসে রেজাল্ট বেরোবে? হ্যাঁ হ্যাঁ। তুমি কি তারপরে হায়ার স্টাডিজ করতে চাইছো, রিসার্চ করতে চাইছো, না চাকরি করতে চাইছো? চাকরি কিন্তু এখন আপাতত চাকরিটাই করতে চাইছি। চাকরি কিন্তু খুব ভালো এই মুহূর্তে পাওয়া যাবে না, বরং যদি ফার্দার হায়ার স্টাডিজ করে তাতে কিন্তু শুভ হবে। চাকরিটা কবে নাগাদ পাবে? চাকরি পাওয়াতে খানিকটা বাধারই জায়গা রয়েছে, চাকরির জায়গাটা খুব একটা শুভ দেখাচ্ছে না। তাহলে আপনি গ্রহ প্রতিকার করে চাকরির চেষ্টা করুন। হ্যাঁ অবশ্যই, খুব একটা শুভ মোটেই দেখাচ্ছে না। বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে, কিন্তু মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, খুব একটা শুভ দেখাচ্ছে না। মঙ্গল মেন সরকারি চাকরি বা এই ধরনের বিষয়ের কারো গ্রহ নিচস্থ, একটু গ্রহ সংস্কার করলে কিন্তু এই জায়গাগুলো ঠিক হবে। কেন রবি কিন্তু ভালো পজিশনে আছে, কিন্তু রবি বুধের বুধাদিত্য যোগটাও শুভ, কিন্তু চন্দ্র বুধ যোগের ডিসিশন মেকিং এর প্রবলেম মারাত্মক। আচ্ছা ম্যাম, বলছি যে আমি যদি হায়ার স্টাডিজটা ল্যাঙ্গুয়েজ নিয়ে করি তাহলে কি ভালো হবে? ল্যাঙ্গুয়েজ নিয়ে হায়ার স্টাডিজ করতে পারেন, সেটা সম্ভব। আমি আপনাকে প্রথমেই বললাম যে আপনি যদি হায়ার স্টাডিজ করতে চান সেটা সম্ভব। আপনি সঙ্গে থাকুন, আপনার বাড়ি সোদপুরে, আপনি খুব কাছাকাছি ব্যারাকপুর চেম্বার পেয়ে যাবেন, অথবা আপনি শ্যামবাজার জুপিটার চেম্বার পেয়ে যাবেন। ব্যারাকপুর চেম্বার আছে, আজকে ব্যারাকপুর চেম্বার, এবং আগামী 3 তারিখে চেম্বার, মানে কালকে চেম্বার রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্র, পরবর্তী 10 তারিখেও চেম্বার রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্র, 4 তারিখ বুধবার দিন চেম্বার রয়েছে শ্যামবাজার জুপিটার, 11 তারিখ বুধবারও শ্যামবাজার জুপিটারে চেম্বার রয়েছে। তার পরবর্তী আপনারা 5 তারিখে পাচ্ছেন বৃহস্পতিবার অনলাইন, 12 তারিখ পরবর্তী বৃহস্পতিবার 12 তারিখও অনলাইন চেম্বার পেয়ে যাচ্ছেন। পরবর্তী 9 তারিখ সোমবার হাওড়া ময়দান, 13 তারিখ শুক্রবার দিন কৃষ্ণনগর, 15 তারিখ রবিবার দিন খড়গপুর, 16 তারিখ সোমবার ব্যারাকপুর, 19 তারিখ বৃহস্পতিবার বর্ধমান, 20 তারিখ শুক্রবার দিন দুর্গাপুর, 21 তারিখ শনিবার আসানসোল। এবং অম্বুবাচীর জন্য রাজশ্রীকে কিন্তু আপনারা পাবেন না আগামী 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। রাজশ্রীর সমস্ত চেম্বার বন্ধ থাকবে, এবং অম্বুবাচীর আগে রাজশ্রীকে পাচ্ছেন গড়িয়াহাট, শ্যামবাজার, হাওড়া, ব্যারাকপুর, কৃষ্ণনগর, খড়গপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। এবং যেখানে রাজশ্রীর চেম্বার নেই সেখানকার বন্ধুরা অনলাইনে পেয়ে যাচ্ছেন সব জায়গা থেকে, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে, ভারতবর্ষের বাইরে থেকেও। এই তিথিটা ভীষণ গুরুত্বপূর্ণ তিথি, এটাকে নিয়ে আলোচনা আমরা শুনবো, থেকে গুরুত্বপূর্ণ তিথি। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আগামী অনুষ্ঠানে অবশ্যই অমাবাস্যা তিথি সম্পর্কে বিশদে শুনবো। আজকে এখানে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার। গণেশাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।